to my school. Every day in hot and cool, I daily go to my school. I study the whole day. In between I also play. I will study much as I can, and I will be a very big man. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কাছে এবং দূরে যে যেখানে বসে আমাদের এই অনলাইন ক্লাস দেখছো, সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। আমি সুমন কান্তি কর, সহকারী শিক্ষক, ধূমকেতু উচ্চ বিদ্যালয়। গত ক্লাসে তোমাদেরকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কিছু রুলস শিখিয়েছি। আশা করি তোমরা সেই রুলসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। আজকে আমরা তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, মানে তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, মানে তোমার বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক যে বাক্য আছে সেটা করতে কি করব, শিখাবো। আশা করি তোমরা এই ব্যাপারটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। চলো শুরু করা যাক। আজকে আমরা করব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। আজকে আমরা অ্যাসার্টিভ টু থেকে ইন্টারোগেটিভ করব। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য এই দুইটা বেসিক রুল জানা দরকার। এটা যে কোনো প্রশ্নের সাথে তোমাদের আসতে পারে। বেসিক রুলটা কি? প্রথমে আমরা যদি কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে চাই, তাহলে দেখতে হবে যে বাক্যটি তোমার হ্যাঁ বোধকে আছে না না বোধকে আছে। যদি হ্যাঁ বোধকে থাকে তাহলে ইন্টারোগেটিভটি অবশ্যই কী বোধকে করবে, না বোধকে। আর যদি বাক্যটি না বোধকে থাকে তাহলে তোমরা এটার ইন্টারোগেটিভ করবে হ্যাঁ বোধকে। মনে করো এটা অনেকটা এরকম, মনে করো তুমি একটা অনুষ্ঠানে তোমাকে সে মন থেকে নিতে চাচ্ছে না, তখন তুমি প্রশ্নের ধরন দেখে এটা কী করা যায়, বোঝা যায়। যেরকম কেউ তোমার বন্ধু তোমাকে বলতেছে তুমি কি অনুষ্ঠানে যাবে, মানে তার নিয়ে যাওয়ার মতামত মানে খুবই কম, সে তোমার অনুষ্ঠানটায় নিয়ে যেতে চায় না বা নিয়ে যাওয়ার জন্য ইন্টারেস্টেড নয়। কিন্তু যখন সে বলে তুমি অনুষ্ঠানে যাবে না, জোর দেওয়া না বলে, তখন বোঝা যায় যে সে তোমাকে নেওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড। ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও এরকম, যখন নাবোধক কোনো কিছু দিয়ে তুমি প্রশ্ন করবা তখন বোঝা যাবে যে কর্মটা বা অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাবোধক হবে। আর যখনই তুমি হাবোধক দিয়ে কোনো প্রশ্ন করবা তখনই বুঝবা যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কী বোধক হবে, নাবোধক হবে। তাহলে প্রথম রুলসটা হচ্ছে বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে কি, নেগেটিভ। আবার বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। এই দেখো একটা এক্সাম্পল দেই, হি ইজ প্লেয়িং ক্রিকেট, মানে সে কি করতেছে, ক্রিকেট খেলছে। তাহলে দেখো ইজটা সামনে নিয়ে এসে এটার সাথে বাক্যটা যেহেতু হাবোধকে আছে, এটা আমরা নাবোধকে করছি। ইজের সাথে কি নিয়ে আসছি, নট। ইজন্ট হি প্লেয়িং ক্রিকেট। আরেকটা ব্যাপার সবসময়ই লক্ষ্য রাখবা, যখনই তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলবে, তুমি যদি সেখানে প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে কিন্তু তোমার বাক্য পুরাটাই কাটা যাবে, তোমার বাক্য হইলেও তুমি নাম্বার পাবা না। কারণ ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি এই দুইটার পিছনে ফুল স্টপ চিহ্ন কি করে না, বসে না। এই ফুল স্টপ আর যদি তুমি এক্সক্লামেটরি সেন্টেন্সের পিছনে নোট অফ এক্সক্লামেশন সাইনটা না দাও বা চিহ্নটা না দাও, তাহলে তোমার ওই বাক্যটা সম্পূর্ণ কমপ্লিট হবে না এবং তোমার একটা ভুল হয়ে যাবে। এই ব্যাপারটা একটু মনে রাখবে। আচ্ছা, দ্বিতীয় বেসিক রুলটা দেখো, অক্সিলারি ভার্ব থাকলে, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় সেইটা সামনে নিয়ে আসবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন তোমরা ডো ডাজ ডিড আনবে, টেন্স ও পার্সন অনুযায়ী ডো ডাজ ডিড আনবে। প্রথমেই আবার রুলস দুটা বলি, যদি বাক্যটা হাবোধকে থাকে তাহলে ইন্টারোগেটিভটা নাবোধকে করবে, আর যদি বাক্যটা নাবোধকে থাকে তাহলে ইন্টারোগেটিভটা হাবোধকে করবে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তার কোনো টেনশন নাই, একদম ফ্রিলি করে ফেলবে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে তোমার ডো ডাজ ডিড কী করতে হবে, আনতে হবে। তার প্রথমে আগে দেখবা বাক্যটার ভিতরে ভার্ব আছে না নাই। যদি দেখো অক্সিলারি ভার্ব আছে সামনে নিয়ে আসবা, তারপরে যদি বাক্যটা হাবোধকে থাকে তাহলে নট লাগাইবা। আর যদি বাক্যটা নাবোধকে থাকে তাহলে কিছু লাগানোর দরকার নেই। আর যদি এই অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি অথবা মডেল অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা এখানে কি করবো, ডো ডাজ ডিডের কি করব, ব্যবহার করব। যেমন দেখো রাজীব ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, রাজীব গতকাল বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব নেই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, এগুলো নেই। অক্সিলারি এবং মডেল অক্সিলারিগুলো কি নেই, এই জন্য
আমরা যেহেতু বাক্যের এটা পাস্ট টেন্সে আছে, এই যে ওয়েন যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে কি আনতে হবে? ডিড আনতে হবে। আর বাক্যটা যেহেতু হাবোধকে আছে, এই জন্য আমরা এর সাথে কি করছি? নট জোড়া দিছি। হ্যাঁ, ডিডেন্ট রাজীব। আরেকটা জিনিস মনে রাখবে, তোমরা যখন ডিড নিয়ে আসবা কোনো বাক্যে, তখন বাক্যটা পাস্ট টেন্সে থাকবে না, বাক্যটা কি হয়ে যাবে? প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। আর সব সময় গুরুত্বপূর্ণ কথা, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি করতে চাও তাহলে সবার লাস্টে কি করবে? অবশ্যই প্রশ্নবোধক কি করবে? চিহ্ন দিবে, নাহলে তোমার বাক্যটা কিন্তু কি করবে না? হবে না। আর এই ব্যাপারটা বুঝতে পারছো? ওয়েন থাকলে এখানে ডিড আনবা, পাস্ট টেন্স আছে, আর ডিড যখন আনবা তখন আর এখানে কি হবে না? পাস্ট টেন্স হবে না, এখানে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। হ্যাঁ, আশা করি তোমরা রুলস এই দুইটা সহজেই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা রুল পরেরটা দেখি, ঠিক আছে? পরের রুলটাও খুব ইজি, পরের রুলটা আসো আমরা দেখি। দেখো, নেভার যখন থাকে, তো নেভার নিজেরাই কিন্তু নেগেটিভ। নেভার আর নাথিং এরা নিজেরাই নেগেটিভ। নেভার থাকলে, নাথিং থাকলে এগুলা নিজেরাই সবসময় নেগেটিভ হিসাবে কি করবে? কাজ করবে। তাই এগুলা থাকলে আর নেগেটিভ কি করা লাগবে না? আনা লাগবে না। নেভার, নাথিং এগুলা নিজেরাই কি? নেগেটিভ। এগুলা থাকলে আর নেগেটিভ কি করতে হবে না? আনতে হবে না। তাহলে দেখো আমরা এটা কিভাবে করব। নেভার থাকলে নেভারটা চেঞ্জ হয়ে পজিটিভ করার সময় তো নাবোধক শব্দ রাখা যাবে না। নেভার চেঞ্জ করে কি করতে হবে? এভার করতে হবে। আর নাথিং চেঞ্জ করে এটা কি করতে হবে? এনিথিং করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে সবসময়, নেভার, নাথিং, আবার বলছি, নেভার, নাথিং এরা নিজেরাই নেগেটিভ। তাই কখনোই আর নেগেটিভ আনার প্রয়োজন নেই। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে দেখো, আই নেভার গো দেয়ার। তাহলে যেহেতু বাক্যটা কোন টেন্সে আছে? বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব তো নেই। আগেই বলেছি, তোমাদের একটা নিয়ম কি জানো? তোমাদের ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে। মানে আগের রুলসগুলো যদি তুমি না পড়ো, মনে করো তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি যদি 1, 2, 3, 4 পর্যন্ত পড়ে 5, 6, 7 এগুলো না পড়ে হঠাৎ করে 8-এ ভর্তি হয়ে যাও, তখন তুমি অনেকগুলা রুলস, অনেকগুলা গ্রামার, হ্যাঁ, অনেক সাবজেক্টের ব্যাপারে কোনো ধারাবাহিকতা কি করতে পারবে না? রাখতে পারবে না। এই জন্য আমরা যে আগে যে রুলসগুলো দিয়েছি ওইগুলো ধারাবাহিকভাবে যদি একটু চর্চা করো, রুলসগুলো কিন্তু খুবই ইজি, এবং আশা করি যে তোমরা একবার দুবার করলে এটা পারবে। এটা খুবই ইজি, বিশেষ করে হ্যাঁ এই পার্টটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এই পার্টটা খুবই ইজি, তোমরা একটু লক্ষ্য করো, পারবে। তাহলে দেখো, সামিয়া হ্যাজ নাথিং টু সে। নাথিং টু সে বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে নাথিং তো নিজেই নেগেটিভ। হ্যাঁ, তাইলে প্রথমে আমরা কি আনবো? অক্সিলারি ভার্ব আছে এখানে, হ্যাজ। তাহলে দেখো, হ্যাজ হি। হ্যাজ হি না, হ্যাজ এর হি এর পরিবর্তে এখানে আমরা কি বসাবো? হ্যাজ সুমাইয়া। হ্যাজ সুমাইয়া। নাথিং এর পরিবর্তে কি বসাবো? এনিথিং টু সে রিগার্ডিং দিস। এরপরে একটা প্রশ্নবোধক কি করবে? চিহ্ন দিবে। আশা করি তোমরা এটা পারবে। পরে এভরিবডি, এভরিওয়ান, অল, এটা যদি থাকে, এভরিবডি, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ রুলস। এর থেকে পরীক্ষায়, এসএসসি পরীক্ষা এবং জিএসসি পরীক্ষা আসে। হ্যাঁ, এভরিবডির রুলস, এভরিবডি আর নোবডির রুলস থেকে সাধারণত একটা প্রশ্ন আসেই। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এভরিবডি যদি থাকে তাহলে এভরিবডির পরিবর্তে কি আনবে? হু আনবে। হ্যাঁ, এভরিবডির পরিবর্তে হু আনবে, তারপরে ডো, ডাজ, ডিড, এই তিনটা থেকে একটা আনবে টেন্স ও পার্সন অনুযায়ী। এরপরে নট বসাইতে হবে, তারপরে বাকি অংশ বসাইবা। মানে সহজ কথায় মনে রাখো, তোমাদের 70-80% প্রশ্ন যে এসএসসি এবং জিএসসিতে আসে, সাধারণত এগুলো হো ডাজেন্ট ব্যবহার করতে হয়। হ্যাঁ, হো ডাজেন্ট ব্যবহার করতে হয়, পাস্ট টেন্সে কম আসে। তোমরা একটু মনে রাখো, যেরকম everybody wishes to এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এটার অর্থ বুঝতে পারছো? এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এটার অর্থ কি বলো তো? এটার অর্থ হইতেছে সবাই কি হতে চায়? সুখী হতে চায়। তাহলে বাক্যটা লক্ষ্য করো,
এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এভরিবডি থাকলেই এখানে প্রথমে হু আনবা, হু আনার পরে ডো ডাজ ডিড থেকে একটা আনতে হবে। তোমাদেরকে কৌশলের জন্য বলে দিয়েছি, তোমাদের 80 ভাগ থেকে 90 ভাগ প্রশ্নই ডাজেন্টে আসে, এটা একটা নিয়ম মনে রাখলেও তোমরা পারবে। হু ডাজেন্ট, আর যেহেতু ডাজের সাথে এস বি এস যুক্ত আছে, তাহলে পরের যে এস বাই এস থাকে এটা আর হবে না, বাক্যের তোমার প্রেজেন্ট ফর্মই বসবে। হু উইশ টু বি হ্যাপি, এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিবে। আবার বলি এভরিবডি থাকলে হু নিয়ে আসবে, হু নিয়ে আসার পরে ডো ডাজ ডিড, তিনটা নেওয়া যায়। তোমাদের টেস্ট পেপারগুলোতে বেশিরভাগ প্রশ্ন যেখানে আসে সবগুলোতে ডাজই ব্যবহার করে, হ্যাঁ, সাধারণত পার্সন এরকমভাবেই দেয়। হো ডাজেন্ট উইশেসের পরিবর্তে কি দিবা, উইশ, পরে যা আছে তাই দিয়া প্রশ্নবোধক চিহ্ন দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আগে করলাম এভরিবডি এভরিওয়ান, হ্যাঁ, এই নিয়মটা কি করছি এই নিয়মটা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। এইটার এটার ভিতরে বেসিক কোনো পার্থক্য নেই, বেসিক পার্থক্যটা হচ্ছে এটা নেগেটিভ ছিল, ওইটা অ্যাফার্মেটিভে আছে। হ্যাঁ, তোমরা সহজ একটা বুদ্ধি শিখাই দেই, এভরিবডি নোবডি নো ওয়ান নান এইগুলা থাকলে এইগুলা জাস্ট খালি কাইটা দিবা বা মুইসা দিবা, দিয়া এখানে খালি হো দিয়া দিবা, শেষ। আর প্রশ্নবোধক চিহ্ন দিবা, নো টেনশন। এত গ্রামার, আরও 2টা রুলস আছে এটার কিন্তু ওইগুলো একটু মানে জটিল। তোমাদের জন্য সবচেয়ে সহজ নিয়ম হলো এটা, নোবডি নো ওয়ান নান, এটা দেখলে নোবডি নো ওয়ান নান এটা মুইসা ওইখানে খালি হো লাগাই দিবা, শেষ। এই নিয়মটা যদি না পারো তাহলে তুমি মনে করবা যে তোমার কোনো নিয়মে শেখা হয়নি। নোবডি নো ওয়ান নান এরকম যদি কোনো বাক্য থাকে, এটা যদি তোমার ইন্টারোগেটিভ করতে বলে, তাহলে নোবডি নো ওয়ান নান এটা মুইসা বা এটা কাইটা এখানে খালি একটা হু লাগাই দিবা, একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা। এর থেকে ইজি আর কিছু আছে? এটা পানির মতোই সহজ। পরবর্তী রুলসটা দেখো, আমরা এর আগে রুলসে এভরিবডি পড়িয়েছিলাম, এখানে এভরিবডি না থেকে এভরির সাথে যদি নাউন থাকে, হ্যাঁ, তাহলে তোমরা এটা এইভাবে করতে পারো, ইজ দেয়ার এনি, এরপরে হু দিয়া পর নেগেটিভ সেন্সে এটা কি করতে পারো। দেখো এভরি পারসন ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি পরে পারসন লাগিয়েছি, পরে এখানে হু লাগিয়েছি, পরে নেগেটিভ, তার এমনি আনা যায় না, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজেন্ট, হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি। আরেকটা জিনিস, ডাজ থাকলে ভার্বের সাথে এস বাই এস কি করবে না, বসবে না। আর বাক্যে যদি ডিড থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসবে না, প্রেজেন্ট ফর্ম বসবে। আশা করি তোমরা রুলস দুইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আসো পরের রুলসে চলে যাই। দেখো দেয়ার দিয়া কোনো ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়া যখন কোনো তোমার বাক্য শুরু হবে, তখন তুমি এটা ইন্টারোগেটিভ পড়ার সময় এটার পরিবর্তে দেয়ার ইজ নো এরকম যদি থাকে বা দেয়ার থাকে, এটার পরিবর্তে কি ইউজ করবে, হোয়াট ব্যবহার করবে। যেমন দেয়ার ইজ নো ইউজ অফ ইট, তাহলে দেয়ারের পরিবর্তে আমরা কী ব্যবহার করলাম, হোয়াট, আর নোটা বাদ দিয়ে এখানে দা ব্যবহার করবে। হ্যাঁ, নিয়মটা হইতেছে এরকম, দেয়ারের পরিবর্তে হোয়াট ব্যবহার করবে, আর নো তো নেগেটিভ, এটা বা থাকলে এটা বাদ দিবে, আর নো এর এখানে কি ব্যবহার করবে, দা ব্যবহার করবে। দেখো দেয়ার ইজ নো ইউজ অফ ইট, তাহলে আমরা দেয়ারের পরিবর্তে আমরা এখানে কি ব্যবহার করছি, হোয়াট ব্যবহার করছি, নোটা নেগেটিভের জন্য বাদ দিছি, আর এখানে তার পরিবর্তে কি ব্যবহার করছি, দা ব্যবহার করেছি, দা ইউজ অফ ইট। এরকম একটা এক্সাম্পল আরেকটা দিয়ে রাখছি এখানে, দেখো দেয়ার ইজ নো হোপ ফর মি, আমার জন্য আর কোনো কি নেই, আশা নেই। তাহলে দেয়ারের পরিবর্তে এখানে হোয়াট দিছি, হোয়াট ইজ, নোটা তো নেগেটিভ, এটা বাদ যাবে, এখানে দা ব্যবহার করছি, হোয়াট ইজ দ্য হোপ ফর মি। হ্যাঁ, এটা আশা করি এই রুলসটা খুবই সহজ, তোমরা এটা পারবে। এটা এইসব রুলসগুলো শিখতে হবে তোমাদের। হ্যাঁ, পরের রুলস 6 দেখো, এই রুল 6টা কিন্তু তোমাদের খুবই জটিল, এটা সাধারণত পরীক্ষা আসে না, কিন্তু হ্যাঁ, কিন্তু তোমরা এই রুলসটা শিখবা। এই রুলসটা কিন্তু অনেক মানে ক্রিটিক্যাল একটা রুলস, সহজ কিন্তু খুবই ক্রিটিক্যাল। যখন এতক্ষণ আমরা শিখলাম বাক্যগুলো, তোমার একটি মাত্র মানে সিম্পল সেন্টেন্স ছিল, এবং এইটাতে প্রিন্সিপাল ক্লজ ছিল, একটি প্রিন্সিপাল ক্লজ ছিল, কিন্তু এখন আমরা করব সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের তোমার করে কিভাবে, কমপ্লেক্স সেন্টেন্সের ইন্টারোগেটিভ প্রশ্ন কিভাবে করে, এইটা আমরা এখন কি করব, শিখব। কমপ্লেক্স সেন্টেন্সের ইন্টারোগেটিভ প্রশ্ন কিভাবে করে এটা আমরা শিখব। দেখো কমপ্লেক্স সেন্টেন্সের ইন্টারোগেটিভ করার সময় তোমরা আগে খুঁজবা, দেখো এই যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, এখানে ইফ ইউ কাম এটা হইতেছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে স্বাধীন না, আরেকজনের শর্তের উপর নির্ভরশীল। আর আই শ্যাল গো এটা হইতেছে তোমার প্রিন্সিপাল ক্লজ। যখন তোমার ইন্টারোগেটিভ করবে, তখন তোমার প্রিন্সিপাল ক্লোজটার ইন্টারোগেটিভ করবে, আর সাবঅর্ডিনেট ক্লোজটা সাথে থাকবে। প্রিন্সিপাল ক্লোজটার ইন্টারোগেটিভ করে এটা সামনে নিয়ে আসবে, আর সাবঅর্ডিনেট ক্লোজটা এটা পিছনে রেখে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। যেমন ইফ ইউ কাম আই শ্যাল গো, যেহেতু আই শ্যাল গো এটা প্রিন্সিপাল ক্লজ, শুধু এইটুকু যদি আমরা করি আই শ্যাল গো, এখন মনে করো প্রিন্সিপাল ক্লজ যেটা আছে শুধু এইটারে প্রশ্নবোধক করবা,
আই শ্যাল গো, যেহেতু শ্যাল আছে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি, তাহলে শ্যালের সাথে কি লাগাইবা? নট লাগাইবা। শান্ত, শান্ত আই গো, এইটুকু করবা, করার পরে এটা লাগাই দিবা ইফ ইউ কাম, পরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। আবার দেখো কমপ্লেক্স সেন্টেন্সের তোমরা যখন ইন্টারোগেটিভ করবে এটা কিভাবে করবে, এটা কিন্তু একটু অনেকের কাছে জটিল মনে হয়। কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ থাকবে, ভালো করে লক্ষ্য করবা। একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ হইতেছে যে স্বাধীনভাবে তার কার্যটা সম্পন্ন করবে, আর সাবঅর্ডিনেট ক্লোজ তার কর্মের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর কি থাকবে? ডিপেন্ডেন্ট থাকবে বা নির্ভরশীল থাকবে। তাহলে দেখো এখানে ইফ ইউ কাম, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। যদি তুমি আসো, এটা দ্বারা বাক্যের কোনো সম্পূর্ণ অর্থ কি করতে পারে না, প্রকাশ করতে পারে না, সে স্বাধীনভাবে কার্যটা সম্পন্ন করতে পারে না। আই শ্যাল গো, এইটা একটা কমপ্লিট সেন্স দেয়, আমি যাব। তাহলে এইটারে তোমরা আগে নিয়ে আসবা। শ্যালের পাস্ট টেন্স কি? শান্ত আই গো ইফ ইউ কাম। তারপরে নাথিং বার থাকলে নাথিং বারটা উঠিয়ে সেখানে কি বসাবে? হো বসাবে। যেমন আওয়ার লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো। আমাদের জীবনটা কি? আমাদের জীবনটা ওই যে শ্যাডো অর্থ তোমার কি? ছায়া বা প্রতিচ্ছবি। আমাদের জীবনটা একটা ছায়া ব্যতীত আর কিছুই নয়। তাহলে দেখো আওয়ার লাইফ ইজ নাথিং বাটের পরিবর্তে এখানে কি বসাইছি? নাথিং বাটের পরিবর্তে এখানে বসাইছি হোয়াট ইজ, এখানে হোয়াট বসবে। আওয়ার লাইফ ইজ, তাহলে হোয়াট ইজ আওয়ার লাইফ বাট আ ওয়াকিং শ্যাডো, নাথিংটা কি যাবে? বাদ যাবে। আবার দেখো নাথিং বাট থাকলে এখানে তোমার কি বসাবে? এর পরিবর্তে হোয়াট বসাবে। আওয়ার লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো, তাহলে এখানে আমরা হোয়াট দিয়ে শুরু করব, আর নাথিং বাটের থেকে নাথিংটা কি যাবে? নেগেটিভ সেন্স মিন করে, এই জন্য এটা কি যাবে? বাদ যাবে। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে আসলাম এসআরটি থেকে ইন্টারোগেটিভ করার জন্য যে রুলসগুলো করিয়েছি তার সর্বশেষ রুলসে। এইটা তোমাদের বিশেষ করে এইচএসসি পরীক্ষায় এই রুলসটার থেকে প্রায় প্রশ্ন আসে। এসএসসি তো আসে, তবে একটু কম আসে। আসো জেএসসি এবং এসএসসি শিক্ষার্থী, তোমরা ওই ব্যাপারটা একটু শিখে নাও। দেখো যখন ইট ইজ নো ম্যাটার বা ইট ইজ ম্যাটার, ইট ইজ নো ম্যাটার দ্বারা বা ইট ইজ ম্যাটার অথবা ইট ইজ কি থাকে? নো ম্যাটার, এরকম যদি থাকে, ইট ইজ নো ম্যাটার পরে যদি কনজাংশন থাকে, তাহলে এটারে কিভাবে আমরা কি করব? ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করব। তাহলে ইট ইজ নো ম্যাটারের পরিবর্তে কি আনবা? হোয়াট দো আনবা। ইট ইজ নো ম্যাটার থাকলে এর পরিবর্তে ইট ইজ নো ম্যাটারের পরিবর্তে আনবা হোয়াট দো। হোয়াট দো পরে ম্যাটার, ইট ইজ হোয়াট দো, ইফ পরে ইফ লাগাইতে হবে, ইফ হি ফরগেটস দ্য ম্যাটার, পরে এখানে কি দিবা? একটা প্রশ্নবোধক চিহ্ন দিবা। আবার দেখাই, দেখো ইট ইজ নো ম্যাটার, এরপর যদি কনজাংশন থাকে তারপরে আনবা কি? হোয়াট দো। তাহলে ইট ইজ নো ম্যাটার, এরপরে হোয়াট দো আনবা, পরে বাকি অংশ লাগাই দিবা। লাগাই দেওয়ার পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবে বা ইন্টারোগেটিভ সাইন ইউজ করবে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা এসআরটি থেকে ইন্টারোগেটিভ করার রুলসগুলো কয়েকবার চর্চা করবে। আর কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে কি করবে? জানাবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা কি করবে? লাইক ও সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে কি করবে? শেয়ার করবে, যাতে তোমাদের সহজে মানে স্টুডেন্টরা আছে বা শিক্ষার্থীরা আছে, তারা ওই সম্পর্কে সঠিক কি করে? ধারণা লাভ করতে পারে। আর তোমরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে বা তোমাদের কোনো সুপরামর্শ থাকলে সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে কি করতে পারো? দিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আছে প্রত্যয়। আমরা করব জয় একদিন, আমরা করব